নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও খুব ভালো আছি। সকালবেলা থেকে আজকে আমাদের শূন্য ভরার দিন। সবই যেন কেমন খালি খালি হয়ে গেছে। ফলটাও ঠিকঠাক নেই। সকালবেলা একটা ছেলে ফেরি করতে এসেছিলো কমলা লেবু আর আঙুর নিয়ে। আঙুর তো আমাদের বাড়িতে খুব একটা এখন আমরা কেউ খাই না, কমলা লেবুটা খাই। বলে দিল বটে নাগপুরের কমলা, কিন্তু কমলাগুলো খুব একটা ভালো ছিল না। তারপর সবজি নিতে হবে, সবজিটাও কেমন একটা শেষের পথে। তারপরে সেই ছেলেটি চলে যাওয়ার পর আমি প্রচুর পরিমাণে সবজি নিয়ে নেওয়ার পর তারপর যাবো আমিষ বাজার করতে। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে খুব ভালো আছি। এই মুহূর্তে আমি যাচ্ছি বাজারে। সকালবেলায় উঠে সবজি সংগ্রহ হলো, খানিকটা ফল হলো, সবটুকু নয়, শুধু কমলা লেবুই পাওয়া গেল। তো এই মুহূর্তে আমি যাচ্ছি আমিষ বাজারের উদ্দেশ্যে। বোধসত্যবাবু বেরোলেন, তবে তিনি সম্পূর্ণ আলাদা একটা কাজে গেলেন, আর আমি ওদিক থেকে মানে দুজনে দুদিকে বেরিয়ে গেলে আর কি কাজটা তাড়াতাড়ি হয়। সেজন্য আমি যাচ্ছি একটু আমিষ বাজারের জন্য। মিনামাসি এখনও আসেনি, তার এখন আসার সময় হয়নি। তা আমি আশা করছি মিনামাসি ঢোকার আগেই ঢুকে যাব। এক এক করে সবাই ঢুকছে, যখন আমি বেরোচ্ছি তখন মামুনি ঢুকলো। আমার শ্বশুরমশাইয়ের এক বন্ধু, তিনি দেখা করতে এসছেন আমাদের সাথে। তো হেঁটে যাওয়াটা, এই রাস্তাটা এখন একটা অভিশাপ হলেও আমি এখন রিক্সা ভাড়া বাঁচানোর জন্য সত্যি সত্যি হেঁটেই যাব। ফেরার সময় হাঁটা সম্ভব নয়। আমিষ কাঁচা জিনিসপত্র নিয়ে তো মোটেই নয়। তো যাই হোক, এখন যেটা দেখছি সামনে একটা বাড়িতে ওরা বছরভর এই অরেঞ্জ ট্রাম্পেট ভাইনটাকে খুব যত্ন করে রাখে, এবং ঠিক এই শীতের নভেম্বর মাস থেকে একেবারে ঝেঁপে ফুল আসে। আমাদের ট্রাম্পেট ভাইন এত ইজি একটা গাছকে তো কিছুতেই বাঁচাতে পারলাম না, কেন জানি না। এক এক ভিটে এক এক গাছ হয় না। এত সুন্দর লাগছিল দেখতে, আবার মনে হচ্ছে যে চেষ্টা করব নাকি। এই গাছটাকে যখনই এই রাস্তা দিয়ে এই ফুলন্ত অবস্থায় দেখি আমার মনে হয় কেন যে পারলাম না। তো যাই হোক, তারপর ওটা নেওয়ার পর খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, রিক্সা পেলাম না। তাই হাতে এরকমভাবে নিয়েই, মুঠো করে নিয়েই হাঁটা দিলাম। মিনামাসি আসলে চলে আসবে সেই জন্য। তারপর যাই হোক, খানিকটা আসার পর একটা রিক্সা পেলাম। রিক্সাওয়ালা ভদ্রলোকের সাথে টুকটুক করে গল্প করতে করতে, সামান্য দূরত্ব তো, ওই 2-3 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম। ইনফ্যাক্ট 3 মিনিটও নয়। তো যাই হোক, তারপর বাড়িতে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমি খেয়ে যাইনি কোনো কিছু। তো এখন একটা অমলেট বানিয়ে নিচ্ছি। এটা শর্টসে আমি দেবো। অনেক রকমের সবজি, লাল বেল পেপার, হলুদ বেল পেপার, ক্যাপসিকাম, লঙ্কা, পেঁয়াজ, টমেটো, যত রকম রঙিন করা যায় আর কি নিজের প্লেটটাকে, ততই ভালো। তো তারপর এটাকে একটুখানি নুন আর সামান্য একটু বাটার দিয়ে সতে করে নিয়েছি। নেওয়ার পর তারপর আমি 2টো ডিম নেব, হোল এগই নেব। নেওয়ার পর সেটাতে একটুখানি দেবো হচ্ছে 1 চামচের মতো বেসন। তারপর ওই একটু লবণ, একটু গোলমরিচ, ব্যাস এটুকু দিয়ে ওই সতে করে রাখা ভেজিটেবল দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে তারপর আবার সামান্য একটু ওই বাটার প্যানেতে ব্রাশ করে সেটাকে এপিঠ ভেজে নেওয়া। জিনিসটা খুবই সুস্বাদু হয় এবং অত্যন্ত হেলদি। আর যেহেতু প্রোটিন থাকে এবং 2টো থাকে, সেহেতু পেটটা দীর্ঘক্ষণ ভরাও থাকে। আর কি বলুন তো, এই যে দেখুন, এটা ঢাকা দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না। তো এখন এই যে এভাবে করে ঢাকা দিয়ে রাখলে যেটা হচ্ছিলো যে ওপর দিয়ে ক্যাপসিকাম লেগে যাচ্ছিলো। তারপরে এই যে এরকম করে দিলাম। মানে আমার নিজের বুদ্ধিতে মাঝে মাঝে নিজে মুগ্ধ হয়ে যাই। তারপরে অবশ্যই হাতাটা খুব গরম হয়ে গেছিলো, সেটা আলাদা কথা। কিন্তু যাই হোক, তারপর হয়ে গেল মোটামুটি। যদি ব্রেকফাস্ট একটু হেভি করাই উচিত, যদি এটাতে না হয় তাহলে 3টে ডিম দিলেও কোনো অসুবিধা নেই। আর আমি কিন্তু, অন্যেরা কে ডিমের সাদা খাবে, কে ডিমের কুসুম খাবে জানি না, আমি পুরো ডিমই খেতে পছন্দ করি। তো সব মিলিয়ে মিশিয়ে হয়ে এসছে। এরপরে এটাকে জাস্ট চুপচাপ বসে বসে বারান্দায় পাখিদের কিচিরমিচির, তারাও খাবে, আমিও খাবো, তারাও দৌরাত্ম্য করবে, আমি তাদের দেখব। এই সময়টা আমার কাছে খুবই আনন্দদায়ক এবং দেখতে খুব সুন্দর হয়েছে, তাই না? তো যে উদ্দেশ্যে গিয়ে বারান্দায় বসলাম বন্ধুরা, এত সুন্দরভাবে সেটা হলো। এই যে এদিকে এখন খগেন্দা খাচ্ছে জন্য এই পাখিটা খুব একটা পাত্তা পাচ্ছে না। আমি আবার খগেন্দাকে মাঝে মাঝে বলছি, কি গো, একটু বাকি সবাইকে দাও খেতে। মানে আমার পুরো অমলেট খাওয়া হয়ে গেল, তাও খগেন্দার খাওয়া হলো না। তারপর মনে মনে ভাবছি, ঠিক আছে, সারাদিনে সে তো একবারই আসে। হ্যাঁ, 20 মিনিট আধ ঘন্টা ধরে সে টুকটুক করে খেয়ে তারপর সে চলে যায়। তার জন্য আবার আলাদা করে খাবার রাখি, কারণ সে যদি শুধু কাউন্দানা খায় তাহলে কাউন্দানা খেলে কিন্তু পাখিরা আর কিছু পাবে না, মানে একদিনেই সে সাবার করে দেবে। তো তার জন্য আলাদা খাবার রাখি, সেটা সে বেশ ধীরে ধীরে মানে মাথা খাটিয়ে খায় আর কি। মানে সে খাওয়াটাকে খুব এনজয় করে খায়, আমার খুব ভালো লাগে দেখতে। তো যাই হোক, তারপর আবার পাখিগুলো এত কিচির করছে। আবার পাখিগুলোকে বলছি, কী রে বাবা, আধ ঘন্টার জন্য তো সে আসে, তারপর তো সারাদিনই তোর একটু ধৈর্য ধরতে পারছিস না? এইসবগুলো বক বক করছি আর আমি খাচ্ছি। মামুনি এসে বলছে, মামি তুমি পাখিদের সাথে কথা বলছো? বললাম, হ্যাঁ বাবা, পাখিদের সাথে। তো যাই হোক, এরপর দেখুন আমাদের খগেনদার এত কাছ থেকে ভিডিও এখনো তোলা হয় না। আমি কাছে গেলেই সে আতঙ্কে পালিয়ে যায়, তবে এখন তার বিশ্বাস অর্জন করতে পেরেছি, যেটা ভাবতে পেরে খুব ভালো লাগছে। বারান্দা বাগান করা সার্থক হয়েছে আমার। এটাকে দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে।
এই ক্লিপিংটাতে আমি জুড়ে দেবো হচ্ছে আমার শর্টসে এবং ফেসবুকেতেও। আমি খুব আনন্দিত এই দৃশ্যটা দেখে। যাই হোক, তারপর বেশ খানিকক্ষণ পরের ভিডিও, চান হয়ে গেছে, একটা জায়গায় বেরোবো, সে উদ্দেশ্যে তৈরি হয়ে গেছি। এরপর আমি পুজো টুজো হয়ে যাওয়ার পর আলপনা দিয়ে দিল হচ্ছে কালো রঙের কফি, প্রচণ্ড বেশি কড়া করে ফেলেছে, কিন্তু আজকাল কড়া কফিও খেতে পারি। তারপর বারান্দায় এলাম, কারণ একজনের একটু অপেক্ষাও করছিলাম, যদিও সে আসেনি। তো যাই হোক, ঠিক আছে। তারপর অপেক্ষা করতে করতে মনে হলো, আরে বারান্দা বাগানের ফুলগুলো তো দেখিনি খুব একটা ভালো করে আজকে, মানে দেখাইও নি, নিজেও খুব একটা ভালো করে দেখিনি, পাখি দেখতেই ব্যস্ত ছিলাম। তারপর একটুখানি গুনতে শুরু করলাম কত রকমের রং আছে। এক একটা টবে আলাদা আলাদা রং নেই, জানেন তো, 3টে টবে একই রং হয়তো বা আছে, 2টো টবে একই রং আছে। সর্বসাকুল্যে আমার বারান্দা বাগানে পিটুনিয়া রং আছে মানে সব মিলিয়ে 7খানা। সেটাই বা কম কি, তাই না? অনেকগুলো। তো এই সবগুলো ফুল যেদিন ঝেপে ফুটবে, এর থেকে বেশিও ঝেপে ফোটা যায়, কিন্তু আরও একটু বেশি যেদিন ফুটবে সেদিন আমার বারান্দা বাগান পুরো ফুলদানি হয়ে যাবে। অপেক্ষায় আছি, সেদিনটা খুব শীঘ্রই হয়তো বা দেখতে পাবো। কিন্তু জানেন, দীর্ঘক্ষণ থেকে আমাদের এখানে কোনো কারেন্টের লেশমাত্র নেই, অনেকক্ষণ কারেন্ট নেই। কী কারণে বুঝতে পারছি না। এদের এখানে ট্রান্সফরমারে কাজ হচ্ছে, মানে যত তাড়াতাড়ি কারেন্ট যদি তেমন হয়, মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সকালবেলায় আগের দিনে মাইকিং করে দিয়ে গোটা দিন যদি তারা কারেন্ট নিয়ে নেয় এবং কাজগুলো করে রাস্তাঘাটগুলোকে অন্তত ঠিকঠাক করে দেয়, ইলেকট্রিসিটি কাজের জন্য তো রাস্তা খুঁড়ে রেখেছে না, সেটা যদি তারা করে দেয় তাহলে বাবা আমরা বেঁচে যাই সত্যি। কারণ এই ধুলো ধালা আর পারা যাচ্ছে না। আর শিলিগুড়িতে সব জায়গায় এরকম খুঁড়ে খুঁড়ে রাখেনি, কোনো কোনো পাড়া একদম ঠিক আছে, আর আমাদের এই জায়গাটাতে যে এত অবস্থা খারাপ। তারপরে এসে দেখলাম এইখানটাতে একটা অ্যাপার্টমেন্টের সামনে, যার নাম প্রতীচি, অ্যাপার্টমেন্টের নাম প্রতীচি, তার সামনে একটা মস্ত বড় ট্রান্সফর্মার আছে। এই ট্রান্সফর্মারে বিশাল বড় কাজ হচ্ছে। তো যাই হোক, হাতিমোড় পর্যন্ত আমি হেঁটে হেঁটেই গেলাম। তারপর হাতিমোড় থেকে একজন টোটোওয়ালা নিলাম, তিনি আমাকে পৌঁছে দেবেন হচ্ছে কোর্টমোড় পর্যন্ত। তা কোর্টমোড় অবধি যেতে দিল না, তার আগে আমি যাচ্ছি এয়ারভিউ মোড়ে। আমার এই কাজের জন্য একজনের সাথে দরকার ছিল আর কি, তো সে আসেনি, তার সাথে আমি যেতে পারিনি, আমি নিজেই চলে গেলাম। তো যাই হোক, তারপর সেখান থেকে কাজকর্ম সেরে এই যে 3 নম্বর যে টোটোওয়ালা দেখছেন, এই টোটোওয়ালা ফিরতি টোটোওয়ালা, মানে যে আমি তার সাথে ফিরছি, এনার নাম হচ্ছে হরি রায়, ফুলেশ্বরীতে বাড়ি। কি ভালো ভদ্রলোক। আজকে এর কাছ থেকে ইনফরমেশন পেলাম যে আমাদের এফসিআই গোডাউনের ভেতর পর্যন্ত আগে নাকি ট্রেন আসতো, মালগাড়ি ঢুকতো। তা আমার একদিন মনে হয়েছিল, বললো ট্র্যাকটা নাকি ভেতরে ঢুকলে এখনও দেখতে পাওয়া যায়, পরবর্তীকালে রেলের ইয়েটা সরে গেছে। তা আমি সেটা জানতাম না, এনার কাছ থেকে জানতে পারলাম। এনার 63 বছর বয়স, শিলিগুড়িতেই জন্ম, সমস্ত কিছু চেনেন, আর খুব বন্দোবস্তি মানুষ, জানেন তো। টোটোটাকে দেখুন কি সুন্দর করে ফেলেছে, নাম্বার প্লেট তো আছেই, সাথে স্টিকারও আছে, যার ফলে সারা শিলিগুড়ি জুড়ে উনি ঘুরতে পারেন, এবং খুব ভালো একটা লোক, নাম হরি রায়। আমার খুব পজিটিভ লাগলো মানুষ। এসব আবুমার ঘটনাটা আমি দেখিনি, আজকে একটু আগেই দেখলাম। নিজের গায়ে চিমটি কেটে কেটে দেখছি, জানেন তো। মানে মাঝে মাঝে এই যে কখনো রান্না তো আমি খুব একটা করি না, তাও যখন হাতে কখনো কখনো যদি হাতে তাও তেল পড়ে যায়, এত যন্ত্রণা হয়। নিজেকে একটু চিমটি কেটে দেখছি কতটা অবধি সহ্য করতে পারি। ওকে জ্যান্ত অতগুলো মানুষ জ্বলে পুড়ে মরে গেল, ওহ ভগবান, চিন্তা করতে পারছি না। মানে তারপর থেকে যে খারাপ লাগা শুরু হলো আমার আর কিছুই ভালো লাগছে না এখন। তবে এটাকে কাটিয়ে উঠতে হবে, সংসারে অনেক কাজ আছে। আর কি যে লাভ এগুলোতে, মানুষের প্রাণগুলো এরকমভাবে যে চলে গেল, 2 দিন 3 দিন লাফালাফি, তারপর তো যে কি সেই হয়ে যাবে। খুব আফসোস হচ্ছে আমার। কদিন আগে আমি আমার রায়কে নিয়ে গেলাম বাবা মোমোয়, টুপুকে নিয়ে গেলাম বাবা মোমোয়, কেন যে গেলাম এখন মনে হচ্ছে। আর কিছু হোক না হোক, একজন 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 করে করেই তো ওয়াও মোমোতে যাবো না। কত মোমোর দোকান, কত ভালো ভালো মোমোর দোকান, অস্বাভাবিক দাম। হ্যাঁ, অমলেটটা খুব সুন্দর, এটা ঠিক কথা না। ওটাতে অর্ডার করবো কোনো দিন না, মানে আমি মোমো অন্য কোথাও খাবো, কিন্তু আমি ওয়াও মোমোতে আর যাবো না। এইরকমভাবে বাইরে দিয়ে তালা, এটাকে মারা গেছে ঠিক কথা এর মধ্যে, কিন্তু এ প্রস্তুতি তো কবেকার থেকে ছিল, এটা তো যে কোনো দিন হতে পারতো, হলো তাই। আচ্ছা, এটা তো সাধারণ বুদ্ধির ব্যাপার। যারা এই সমস্ত কাজগুলো করতো তাদের কাছে কি ওই মানুষগুলো মানুষ ছিল না? এইরকম করে বাইরে দিয়ে তালা দিয়ে চলে যেত তারা, মানে তাদের কাছে কি মানুষ, তারা মানুষ নয়? কোথায় যে নেমে যাচ্ছে আমরা জানি না। আলপনাদি আমাকে খুব ভালো একটা বুদ্ধি দিয়েছে। আমি ওই বিছানার চাদরগুলো বাতিল করব ভাবছিলাম, তা আলপনাদি আমাকে বলেছে যে বৌদি বাতিল করো না ওরকমভাবে, তুমি একটু তলা থেকে দেখে শুনে নিয়ে পেতো,
তারপর সে 1 সপ্তাহ পর তুমি চেঞ্জই করে দেবে। যখন তুমি চেঞ্জ করবে তখন আর দ্বিতীয়বার ওটাকে তুলো না। তা আমি সেটাই ভাবলাম যে দেখলাম ঠিকই, আর ভালো করে একটু ঠাউর করলাম। খুব যে একটা বাতিল করার মতো আছে তা না, যা বাতিল করার বিছানা চাদর তো সেগুলো বাতিল করা না করে ফেলেছি আগের বার। তা আমি এবারে যেটা ঠিক করেছি সেটা হচ্ছে যে আগের সপ্তাহে যেগুলো পেতে কেচেছিলাম তার মধ্যে এইটা আর তুলছি না। এটা আর ভালো লাগছে না আমার, এটাও তুলছি না, এইটাও আমি আর তুলবো না, কারণ এটা একটু রঙটা খারাপ হয়ে গেছে। আর যে বিছানা চাদরটা এখন দেখছেন এটা পাতা আছে, এইটাও আমি আর ওপরে তুলবো না, মানে কালকে কেচে পরে এটা বাতিল, ওইটাও আমি কালকে পরে কেচে আর ওয়ার্ড্রোবে তুলবো না। তবে কি জানেন, বিছানার চাদর অন্যান্য অনেক কাজেই লাগে, এগুলো আমি বাড়ি থেকে বার করবো না, তবে হয়তো বা বিছানাতে পারবো না, অন্য কোনো কাজে লাগতে পারে। আর এইগুলো যেগুলো ছিল সেগুলো আমি মোটামুটি আবার তুলে দেবো। তুলবো না মানে আমি আর আলমারিতে তুলবো না, এটাই মেন করেছি কিন্তু। হ্যাঁ, তো এখান থেকে দাঁড়িয়ে এই যে আর ওই যে কটা পেলাম এগুলো আর ওয়ার্ড্রোব থেকে বার করে দিলাম, এগুলো আর পাতবো না, এগুলো রং জ্বলে গেছে, কিন্তু এগুলো আমি ঘরে কোথাও রেখে দেবো, আর কালকে এগুলো পাতবো। এটা দিয়ে ঢাকবো, এটা পাতবো, আর এগুলো সব পাতবো। তার মধ্যে ওর মধ্যে থেকে দেখবো যে কোনটা আর রাখা যায়। আর 2026 আমি বিছানা চাদরও কিনবো না। আমার পুরনো বন্ধুরা জানেন যে এই ব্যাপারটা আমি খুব শৌখিন ছিলাম, বিছানা চাদর কিনতে খুব ভালোবাসতাম, এখনও বাসি, কিন্তু যা আছে সেটা আগে ব্যবহার করি, পরিপূর্ণভাবে ব্যবহার করি, তারপর ভাবা যাবে। আমার মেয়ে আজকে রাত্রিবেলায় ঘরে ভাত, তাই জন্য মাইক্রোওভেনটা ওপরে নেই তো নিচে আছে, কে আর ওই একটা ভাত গরম করার জন্য নিচে দিয়ে যাই, কিন্তু আমরা জানেন এটা ওটা গরম করতে নিচে যায়, কিন্তু এই রাত্রিবেলায় এখন আর ভালো লাগছে না, ভাত ডাল গরম করে নিই। আজকে আমাদের মাংস হয়েছে, মাংস কিনে এনেছি, স্বাভাবিকভাবে আজকে মাংস হয়েছে, তো ডাল ভাত গরম করে নিয়ে তো মাকে এটাকে খাইয়ে দিই। এখন আমার 18 বছর হয়ে, কথায় কথায় বলে 18 বছর হয়ে গেছে, আমার 18 বছর হয়ে গেছে, এদিকে ভাত খাইয়ে দেওয়া বলে সে এখনো শিশু, মানে যতই বয়স হয়ে যায় এই রাত্রেবেলায় ভাত খাচ্ছে মানে তাকে আমাকে খাইয়েই দিতে হবে, এটা যেন থাকে যতদিন পারি আর কি। লুলা ল্যাংড়া হয়ে গেলে যদি হাতটুকু আমার চলে তখন আমি মেয়েকে রাত্রেবেলায় খাইয়ে দেবো, যদি ভাত খায় সে, অন্য কিছু খেলে খাওয়া, এবং রাত্রেবেলায় সে মাংস খায় কিনা সেটা এখন দেখতে হবে, যদি খায় একটুখানি গরম করে। মাখন দিয়ে ডাল ভাত খেতে ভালোবাসে, রাত্রেবেলায় নয়, যাই হোক দিনের বেলায় খুব ভালোবাসে। দেখি ঠিক আছে, 1 পিস মাংস দিতে। আমাদের এখন না রান্নাবান্না খুব ইয়ে করে হয়, মানে হিসেব করে হয়, অপচয় এখন একদম হয় না, মেপে দিই। তারপর মিনামাসি নিজে হাতে করে নিলে একটু এদিক ওদিক হয়ে যায়, সে স্বাভাবিক, সবসময় মাথা কাজ করতে চায় না, আরও বাড়িতে রান্না করে আরও বাড়িতে কাজ করে, সব বাড়ি এদিক ওদিক গুলিয়ে যায় আর কি, সেটাই স্বাভাবিক। ওই জন্য আমি একটু মেপে দিলে এত সুন্দর মাপে হয়ে যায়। ভাতটা খুবই গরম হয়ে গেছে, মাখনটা দিয়ে রেখে দিই, এমনিতে ইয়ে হয়ে যাবে, গলে যাবে। ডালটাও গরম করলাম, মা লক্ষ্মী তো ফেলানি দিতে খুব গায়ে লাগে, মাঝখানে খুব এদিক ওদিক হচ্ছিল, অপচয় হচ্ছিল, না ভাই এটা করা যাবে না। যে ওয়াও মোমোর যে শ্রমিকগুলো মারা গেল, কিসের জন্য বলুন? কাজ করা, এইরকম রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা, দুটো পেট খাবার জন্যই তো, পেটে দুটো ভাত পড়বে সেই জন্যই তো, ভাতের অশ্রদ্ধা বুঝতে নেই এক দানাও, সেটাও মা লক্ষ্মী। জানেন বন্ধুরা, আমার মায়েদের জীবনটা কীরকম ছিল, অত্যন্ত অসহনীয় দারিদ্র ছিল, সে তো ঠিক কথা। আমার দাদু যখন মারা যান তার অনেক আগে তিনি সম্পূর্ণভাবে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন, তারপরেও যা হোক ছিলেন। তারপর চলে যাওয়ার পর আমার দিদিমা নাকি প্রত্যেক দিন মায়েদের জন্য মাথা পিছু একটি করে রুটি করতেন, কারণ তার বেশি সামর্থ্য ছিল না গোটা দিনে 24 ঘন্টায়। এবং তরকারি হিসেবে মা বলতেন যে ওই একটা গুড়ের ঢেলা, সেটাতে একটু জল মিশিয়ে গরম করে, সেটাই ওই গুড়ের জল আর কি, সেটাতে চুবিয়ে তারা সবাই খেতেন। আমার ছোটো মামা তখন অনেক ছোট, তিনি হয়তো বা বুঝতেন না, কোনো দিন এরকমও গেছে আমার দিদিমার অভুক্ত ছিলেন। খিদে কি জিনিস
অন্যের একটা দানা কী জিনিস আমার মায়েরা খুব ভালো করে জানতেন, এবং ছোটোবেলা থেকেই আমি মাকে দেখেছি একটি দানা না নষ্ট করতে। আমি সেটা মনে প্রাণে অক্ষরে অক্ষরে বিশ্বাস করি। কিন্তু কোথাও না কোথাও আমার দিদিমার অখণ্ড বিশ্বাস ছিল গোবিন্দের ওপর যে তিনি সব দেখে নেবেন, এবং সেটাই হয়েছে। অবস্থা কিছুটা পরিবর্তন আসে, আমার বড় মাসি একটা চাকরি পান, তারপরে অবশ্য আমার বড় মামা চাকরি পায়, এবং প্রথমেই সংসারে হালটা ধরেছিলেন কিন্তু আমার বড় মাসি। তখন মুদির ধার এত বেশি হয়ে গেছিলো যে বড় মাসিকে চাকরি পাওয়ার পরও মুদিখানার দোকান থেকে দিতে চাইতো না। তারপর আস্তে আস্তে সেই সমস্তগুলো শোধ করা, খানিকটা করে সংসারের হাল ফেরানো, সে চেষ্টা আমার বড় মাসিই করেছেন। কন্যা সন্তানেরা শুধুমাত্র বিয়ের জন্য তৈরি হয় না, সংসারে হাল ধরতেও হয়। তারপর অনেক পরে আমার বড় মাসির বিয়ে হয়েছে। বড় মামার চাকরি হয়ে যাওয়ার পর তারপর বড় মামা কিন্তু বড় মাসির জন্য পাত্র নির্বাচন করা, আমার মায়ের বিয়ে দেওয়া, আমার ছোটো মাসির বিয়ে দেওয়া সবই করেছেন। কাজে খিদে কী জিনিস সেটা আমার মা খুব ভালো করে জানেন, এবং সেই মায়েরই তো মেয়ে আমি। তাই এক দানা ভাত বা খাবার দাবার যখন 9-6 হয় আমার খুব গায়ে লাগে। রান্নাঘরের যে ক্লিপিংটা ছিল সেটাতে দেখছিলাম হাতটা বেশ ছড়িয়েছে আবার মনে হচ্ছে, তো আমাকে আবার প্ল্যাঙ্ক স্টার্ট করতে হবে, হাতের এক্সারসাইজ করতে হবে। ওই লেগস মূলত, তারপর লোয়ার অ্যাবডোমেন এগুলো নিয়ে বেশি মাতামাতি করছি, সেটা করলে চলবে না। হাতটা বেশ ছড়িয়েছে মনে হচ্ছে আমার ক্যামেরার অ্যাঙ্গেলের জন্য অনেক সময় মনে হয়, কিন্তু যা হোক দেখে খুব একটা ভালো লাগছে না, সুতরাং এটা নিয়ে একটু সিরিয়াস হতেই হবে আর কি। তো যাই হোক, কালকে হচ্ছে আমার একাদশী। আমি কত নম্বর একাদশী হিসেব করা বন্ধ করে দিয়েছি, হবে কিছু একটা। তা কালকে একাদশী, কালকে আমি দেখি বাবা খাটু শ্যামজির মন্দিরে কালকে হয়তো খুব ভিড় হবে, কিন্তু তাও একটা মন্দিরে যাব ভাবছি। দেখি তিনি যদি টানেন তাহলেই যাওয়া হবে, তা নইলে নয়। তবে একাদশীর দিনে কোনো অসুবিধাই হয় না, সত্যি কথা। প্রথম দিন আবারও একই কথা, রানী ভিক্টোরিয়া নিজেকে ফিল হচ্ছিল, কিন্তু সেটা নয়। একাদশী করে আপনারা তো দেখলেন আমাদের বাড়িতে যে গ্যারেজটা করেছে যে দাদাটি, সে একাদশী করেই কাজগুলো করছে। কি ভারী কাজ! হ্যাঁ, কিন্তু একাদশী করেই করছে। কত কত মানুষ হাল চাষ করে। মা বললেন যে একজন ভদ্রলোক রিক্সা চালান একাদশী করে দিনহাটাতে, এখনও তিনি চালান। কত লোকে কত কাজ করে, আর সেখানে আমি তো সেরকম বেরোবো, দেখি বাবা চাইলে নিশ্চয়ই বেরোবো। তো আমাকে আজকেও একজন কমেন্ট করেছেন যে এখানে মিউনিসিপ্যালিটির ওখানে গোশালা ভবন কি একটা আছে, সেখানে গোশালার পাশে একটা খারুশ্যামজির মন্দির আছে, যে কোনো একটা মন্দিরে যাব যেখানে তিনি টানবেন। তো এখন আপাতত আজকের দিনের জন্য বিদায় নিই, কারণ দুটো এডিটিং আছে। আমি একটা শর্টসের এডিটিং করব এবং বড় ভিডিওর এডিটিং করে নেব। কালকে সকালবেলাতে উঠেই কাজ কম অনেক আছে, কালকের জন্য এডিটিং ফেলে রাখতে চাইছি না। তো দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ